এটা পুলিশ ডিপার্টমেন্টের অনেক ভিতরের খবর। আমার একটা স্ট্রং সোর্স আছে, তাই আমি খবরটা পেয়েছি। সোর্সের পরিচয় তোরা এখন দিব না, পরে দিব। তো এই সোর্সের খবর অনুযায়ী পুলিশ ডিপার্টমেন্টের এই গত হয়ে যাওয়া কাহিনীগুলোর মধ্যে একটা অদ্ভুত জিনিস দেখতে পায়। তোরা তো খালি শুধু একটাই জামাইবুর কথা বলছি, এমন আরো অনেক কাহিনী আছে যেগুলোতে পুলিশ রিপোর্ট করা হয়েছে, সেগুলো তো পুলিশ জানে, কিন্তু এর বাইরে যারা রিপোর্ট করে না তাদের কথা তো পুলিশ জানে না। তবে পুলিশের ধারণা এমন ঘটনা অনেক ঘটেছে এবং অহরই ঘটছে। অনেক মানুষ গত হয়ে যাচ্ছে, বুড়ো মানুষ থেকে শিশু সবাই। এমনি কিন্তু মনে হচ্ছে সাধারণ গত হয়ে যাওয়ার কাহিনী, কেউ ব্রেন স্ট্রোকে, কেউ হার্ট অ্যাটাকে। তবে এটার বাইরে আরো একটা কথা আছে, যারা গত হয়ে যাচ্ছে তাদের মধ্যে বেশ কিছু মিল পাওয়া যাচ্ছে। যেমন যেমন বলতেছি, প্রত্যেকটা ঘটনাতেই দেখা যাচ্ছে বাড়িতে মানুষটা একা ছিল, পুরা একা, বাড়িতে বা রুমে আর কেউ ছিল না। সবগুলো ঘটনা হয়েছে রাতের বেলা। সবগুলো ঘটনার আগে ভিকটিম একদম সুস্থ ছিল, শারীরিক অসুস্থতার কোনো চিহ্নই ছিল না। মানে হুট করে গত হয়ে গেছে সবাই, এইটুকুই না, আরও আছে। সাদিকের গলার স্বর হঠাৎ নিচু হয়ে গেল, যেন খুব গোপন কথা বলছে সে, যে আর কেউ শুনলে বড় কোনো বিপদ হতে পারে। এরকম ফিস ফিস করে বলতে লাগলো। আমি তার কাছে ঘেসে গেলাম কথাটা শোনার জন্য। তোর এবার সবচেয়ে ভয়ঙ্কর কথাটা বলবো, জানি তুই বিশ্বাস করবি না, কিন্তু কথাটা সত্যি। আমি এই 2 দিন প্রত্যেকটা ভিকটিমের বাড়ি গেছি, তাদের কাছে মানুষজনদের সাথে কথা বলেছি, তারা প্রত্যেকেই কনফার্ম করছে কথাটা, মানে যা ঘটেছে আর কি, তার একটা বর্ণ মিথ্যা না। সাদিক ভয় পাও গলায় বলল, ওরা বলেছে গত হয়ে যাবার কিছুদিন আগ থেকে ভিকটিমরা নাকি একটা লোককে দেখতে পাইতো। সে নাকি অন্ধকারে রাতের বেলা তাদের দেখা দিত, ঘরের অন্ধকার কোণে তাকে দাঁড়িয়ে থাকতে দেখতো ভিকটিম। ভয়ের একটা শীতল স্রোত আমার মেরুদণ্ড বেয়ে নেমে গেল। আমি জিজ্ঞেস করলাম, ভিকটিমরা কি বলেছে? ওই লোকটা দেখতে কেমন ছিল? হ্যাঁ বলেছে, এবং ভয়ের কথা কি জানিস, সবার বর্ণনা একই, সবাই একটা বুড়ো লোককে দেখেছে। লোকটার মাথা পুরো টাক, তবে কিছু সাদা চুল আছে, পোকায় খাওয়া দাঁত, দাঁত আবার হলুদ। এমন একটা লোককে তারা আগে কখনো দেখেনি। আমি ভিকটিমদের আত্মীয় স্বজনদের কাছে শুনেছি, প্রত্যেকের বর্ণনা এক, একটু এদিক ওদিক নাই, সবাই একটা লোককে দেখতে পেয়েছে। আমি উঠে দাঁড়ালাম। সাদিক অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে? আমি তার প্রশ্নের কোনো উত্তর দিলাম না, আমার ফোনটা খুঁজতে লাগলাম। বিছানায় পড়েছিল আমার ফোনটা। ফোনটা তুলে আপুকে ফোন দিলাম। আপু, মাইশাবা কোথায়? আছে তো, বাসাতেই আছে। বাসাতেই আছে মানে তুই কি বাইরে? হ্যাঁ, আমি আর তোর দুলাভাই একটু হসপিটালে আসছি, তোর দুলাভাই চাচা অসুস্থ তো, তাই। মাইশাবা ঘুমাচ্ছিল, তাই ওকে নিয়ে আনি নাই। এই বাসার পাশে হসপিটাল। কি বলিস, একা একা রেখে আসছিস কেন? কতক্ষণ আগে আসছিস? 10 মিনিট? না রে, আধ ঘন্টা হলো। আমি চিৎকার করে বললাম, আপু জলদি বাড়ি যা, তোর মেয়ের অনেক বড় বিপদ, এখনই যা, নাইলে যে কোনো কিছু হয়ে যাবে। ফোনের অপর পাশে আপু অবাক হয়ে কিছু একটা বলতে চাচ্ছিল, আমি সময় দিলাম না, ফোন রেখে দিলাম। সাদিক আমার কথা শুনে কিছু একটা টের পেয়েছিল, ফোন রাখতে বলল, পাশের রুমে আফজালের হুন্ডা আছে, ওরে সাথে নিয়ে এখনই তোর বোনের বাসা চলে যা, দেরি করিস না। আমি আফজালের মোটরসাইকেলে আপুর বাসা রওনা দিলাম। আফজাল গাড়ি টানলেও সেভাবে। 15 মিনিট আমি আপুর বাসার সামনে পৌঁছে গেলাম। লিফটে ওঠার সময় নেই, দৌড়ে সিঁড়ি ভেঙে উপরে উঠলাম। আপুদের ফ্ল্যাটের সামনে গিয়ে দেখি আপুর দুলাভাই দাঁড়িয়ে আছেন, এখনো ফ্ল্যাটে ঢুকতে পারেননি। আমাকে দেখে খুব অবাক হয়ে বলল, কি ব্যাপার, তুই এখানে কেন? আমি উত্তর দিতে যাব, এই সময় ভীষণ জোরে চিৎকারের শব্দে আমার কথা থেমে গেল। আমি চিৎকারটা চিনি, খুব ভালো করে চিনি, মাইশাবার চিৎকার। আমি দরজা খুলে মাইশাবার রুমের দিকে ছুটে গেলাম। রুমটা অন্ধকার, ভিতরে কিছু দেখা যায় না। আমি লাইট জ্বালালাম, দেখলাম মাইশাবা আমার দিকে পিছন করে ঘরের একটা কোণার দিকে তাকিয়ে আছে, যেন সেই কোণায় সে বৃদ্ধ লোকটাকে দেখেছিলাম। আমি ভয়ে আস্তে আস্তে ডাকলাম, মাইশাবা। মাইশাবা আমার দিকে ঘুরলো, ওর চোখে ভয়। ও দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো, তারপর কাঁদতে কাঁদতে বলল, ঘুম থেকে উঠে দেখি কেউ নাই, সব অন্ধকার, খুব ভয় পেয়েছিলাম, তাই চিৎকার করছিলাম। তুমি না এলে আমি আরো ভয় পেতাম মামা, তোমাকে আর কখনো কিছু বলবো না আমি। আমিও মাইশাকে জড়িয়ে ধরলাম, ছোট্ট পুতুলের মতো ও আমার কোলে উঠে বসলো। দুলাভাই আর আপু প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিলেন। একটা লাভ হয়েছিল, তারা প্রতিজ্ঞা করেছিলেন এরপর থেকে মাইশাবাকে আর একা ছাড়বে না, ঘুমালেও একসাথে নিয়ে ঘুমাবেন। তারা তাদের প্রতিজ্ঞা রেখেছিলেন। মাইশাবা আর কখনো ভয়ঙ্কর কিছু দেখেনি। তবে এই ঘটনার একটা ব্যাখ্যা দরকার আছে। ওই বড় লোকটাকে যে সবার মনের কল্পনা, তাও তো না, আমি নিজেও ওনাকে দেখেছিলাম। এই ব্যাপারে নিয়ে আমি আর সেই প্যারানর্মাল রিসার্চার ভাইয়ের সাথে কথা বলেছিলাম। তিনি বলেছিলেন, দেখো, পৃথিবীতে সব ঘটনার কিন্তু ব্যাখ্যা হয় না। মানুষ নিজের খুশির জন্য এমন কথা বলে বেড়ায় যে সব ঘটনার একটা ব্যাখ্যা থাকে, আসলে কিন্তু না। আমাদের সামনে এমন অনেক ঘটনা ঘটেছে যার ব্যাখ্যা আমরা দিতে পারছি না, অথচ এসব স্বীকার করতে আমরা ভয় পাই। তোমার ঘটনাটা ব্যাখ্যা দিতে পারি, অন্য কোনো কিছু একটা আমাদের পৃথিবীতে চলে এসেছে, এটা নতুন কিছু না। যুগ যুগ ধরে মানুষ তাদের কন্ট্রোলের মধ্যে না, এমন জিনিসকে কন্ট্রোল করার চেষ্টা করেছে শুধু ক্ষমতার জন্য। মহাশক্তিধর পারমাণবিক বোমা তারা তৈরি করেছে একের পর এক,
কিন্তু আমরা সবাই জানি এর কোনো একটা যদি কোনোভাবে কন্ট্রোলের বাইরে চলে যায় তাহলে পৃথিবীতে নরক নেমে আসবে। তেমনি পৃথিবীর কোথাও কোনো প্রান্তে কেউ একজন ক্ষমতার লোভে এমন অন্য জগতের প্রাণীকে বশে আনার চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। এখন সে ছড়িয়ে পড়েছে সব জায়গায়। তোমরা সেদিন যেটা দেখেছিলে সেটা সেই প্রাণীরই কোনো একটা রূপ। ভাইয়ার হাইপোথিসিস আমার মাথার উপর দিয়ে গিয়েছিল, কিছুই বুঝতে পারিনি। তবে এরপর এমন অনেক অদ্ভুত ঘটনা শুনেছিলাম, পেপারে পড়তাম। রহস্যজনক ঘটনা। পুলিশ রহস্যের কুল কিনারা করতে পারছে না। ঘটনা কি শুধু আমাদের দেশে হচ্ছে না বাইরের দেশেও এমন ঘটনা ঘটছে সেটা জানতে আর পারিনি। তবে সেদিন পশ্চিমবঙ্গের একটা পেপারের আর্টিকেল পড়ছিলাম, সেখানে বলা হয়েছিল কলকাতাতেও গত কয়েক মাসে অস্বাভাবিকভাবে গত হয়ে যাওয়ার সংখ্যা বেড়েছে। একা বাড়িতে থাকা মানুষজন গত হয়ে যাচ্ছে, অথচ গত হয়ে যাওয়ার আগের দিনও তাদের দেখা গেছে সুস্থ এবং স্বাভাবিক অবস্থায়। সাদিকের রিপোর্টটা প্রকাশ পেলে ব্যাপারটা হয়তো অন্যরকম হতো। অনেক মানুষ বিষয়টা জানতো, বেশিরভাগ হাসি ঠাট্টা করে ব্যাপারটা উড়িয়ে দিলেও কয়েকজন ব্যাপারটা সিরিয়াসলি নিত। তাদের মধ্যে এসব নিয়ে আলোচনা চলতো, এর মধ্যে কেউ না কেউ একটা সমাধান দিতে পারতো। কিন্তু তেমনটা হলো না। সেদিন মাইশাবাকে বাঁচাতে যাওয়ার পর আপুর বাসা থেকে রাতেই হলে ফিরে এসেছিলাম। এসে দেখি আমার রুমের দরজা জানালা বন্ধ করা। খুব স্বাভাবিক ব্যাপার, সাদিক মনোযোগ দিয়ে রিপোর্টটা লেখার জন্য দরজা জানালা বন্ধ করে রেখেছে। কিন্তু রুমের ভিতর কোনো লাইট জ্বলছিল না। আমি অনেকক্ষণ সাদিককে ডাকাডাকি করেছিলাম, দরজা ধাক্কালাম, কিন্তু দরজা খুলল না। শেষে হলের সবাই এক হয়ে দরজা ভেঙে ভিতরে ঢুকেছিলাম। ঢুকে দেখি সাদিক বিছানায় শুয়ে আছে, তার চোখ দুটা খোলা, পুরোপুরি খোলা, মুখে ভীষণ আতঙ্কের ছাপ। তার শরীরে প্রাণের স্পন্দন নেই, গত হয়ে গিয়েছিল সাদিক। সবাই সাদিকের মুখ দেখে ভয় পেয়ে সরে গিয়েছিল, তা একটা ব্যাপার খেয়াল করেনি, আমি করেছিলাম। সাদিকের মুখটা ছিল ঘরের একটা কোণার দিকে ফেরানো। ভীষণ রকম অন্ধকার ছিল সেই কোণাটা। যারা রাতে লাইট নিভে ঘুমান বা অন্ধকার রুম যাদের খুব পছন্দ, তারা অবশ্যই গল্পটা শুনবেন। গল্পটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন।